আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি তিনি যে নিহত হন এবং হয়েছিলেন, এবং সেই নিহত হওয়ার সময় তার যে যাদের উপর পুলিশের সন্দেহ ছিল, সেই সন্দেহভাজন ব্যক্তিদের মধ্যে এক নম্বরে মানে যাকে হত্যাকারী হিসেবে আমাদের পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করেছিল যে এই লোকটাই হত্যাকারী, সেই ফয়সালকে আপনারা জানেন যে সেখান থেকে পালিয়ে ভারত চলে গিয়েছিল এবং সেখানে এই মার্চ মাসের 8 তারিখে তাকে আটক করা হয়েছিল ভারত থেকে। ভারতের 24 পরগনার এই যে বনগাঁও এলাকা আছে আমাদের সীমান্তের একদম লাগোয়া, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং গ্রেপ্তার করার পর তাকে প্রাথমিক একদিন ধরনের জিজ্ঞাসাবাদ হয়েছিল এবং তারপর সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বেশ মিডিয়াতে নিউজও ছাপা হয়েছিল এবং সেখানে আমরা শুনেছিলাম মিডিয়ার খবর থেকে যে উনি প্রাথমিকভাবে স্বীকার করেছেন যে উনি এই হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। কিন্তু তারপর তাকে 14 দিনের রিমান্ডে নেওয়া হলো আদালতে সাবমিট করার পর সেখান থেকে তাকে 2 সপ্তাহের জন্য রিমান্ডে দেওয়া হয় এবং রিমান্ড শেষে আজকে তাকে আবার কোর্টে প্রডিউস করা হয়। কোর্ট তাকে 2 সপ্তাহের জন্য কারাগারে পাঠায় এবং 2 সপ্তাহে কারাগারে পাঠানোর পর আগামী মাসের মানে এপ্রিলের 2 তারিখে তাকে আবারও আদালতে হাজির করা হবে এবং তখন কোর্ট কি সিদ্ধান্ত দেবে কি দেবে না সেটা অন্য কথা। কিন্তু আজকে আলোচনা হলো এটা নিয়ে যে যখন তাকে আদালত থেকে বের করে মানে আপনার জেলে নিয়ে যে কারাগারে নেওয়ার জন্য গাড়িতে ওঠানো হচ্ছিল, তখন সেখানকার সাংবাদিকরা হেঁটে যাওয়ার সময় তাকে কিছু প্রশ্ন করেন। অনেক ধরনের প্রশ্ন ছিল, আপনি কেন হত্যা করেছেন, হত্যার সঙ্গে কে জড়িত, আপনার সঙ্গে কে জড়িত, আপনাকে কারা নিয়োগ করেছিল, কি করেছিল না করেছিল, এগুলো অনেক ধরনের নানা ধরনের প্রশ্ন হয়, যেটা হয় আর কি। আপনারা দেখবেন যখন এভাবে কেউ একজন বেরিয়ে যেতে নেয়, সাংবাদিকরা তার পিছু নেয়, সাংবাদিকরা বুম হাতে নিয়ে নানা ধরনের এক একজন এক একটা প্রশ্ন করে, কিন্তু অনেকে বিরক্ত হন এই ধরনের প্রশ্ন দেখে। কিন্তু এর একটা কিন্তু সাইকোলজিক্যাল এফেক্ট আছে, এটা আপনারা মাথায় রাখবেন। সাইকোলজিক্যাল এফেক্ট কি, যখন নাকি নানা ধরনের প্রশ্ন উঠতে থাকে তখন যার উপর প্রশ্নটা করে সে এক পর্যায়ে তার ধৈর্য হারায় ফেলায় এবং ধৈর্য হারিয়ে ফেলে সে এমন কিছু কথা বলে দেয় যেটা থেকে হয়তো পরবর্তী সময়ে যারা নাকি এই অনুসন্ধান করেন, এই সমস্ত ইনফরমেশন চান, তদন্ত করেন, তাদের কিছু ক্লু মিলে যায়। কারণ এমনিতে তারা যখন জিজ্ঞাসাবাদ করেন তখন তো একটা টাইপড একই ধরনের প্রশ্ন তারা করতে থাকেন, আর এই সাংবাদিকদের প্রশ্নের মধ্যে বহুমুখী প্রশ্ন থাকে এবং যারা হেঁটে যায় তারা নির্লিপ্ত ভঙ্গিতে হেঁটে যায়, যেটা এই নির্লিপ্ত মনোভাবটা ধরে রাখা সবসময় সহজ হয় না এবং অনেকে নানা ধরনের টুকটাক উত্তরও দিয়ে দেন। আমি এখানেও দেখলাম যে উনি কিন্তু কিছুটা অসহিষ্ণু হয়ে এক পর্যায়ে কিছু উত্তর দিলেন। প্রথম থেকে উনি খুব ঠান্ডা মাথায় বলছিলেন যে হত্যার সঙ্গে তিনি জড়িত নন। এই যে বলেন জড়িত নন, এই কথাটাই কিন্তু অবিশ্বাসযোগ্য। কারণ এই কারণে যে উনি কিন্তু শুরুতে বলেছিলেন, যখন ওদের কাছে ধরা পড়েছিলেন এই ইন্ডিয়ান মানে কলকাতা পুলিশের কাছে, মানে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে, তখন উনি কিন্তু প্রাথমিকভাবে বলেছিলেন যে উনি এই হত্যার সঙ্গে জড়িত আছেন এবং সেটা আমরা নিউজও পেয়েছি যে এসটিএফ সূত্র তারা জানিয়েছিল যে জিজ্ঞাসাবাদে ফয়সাল ও আলমগীর ঢাকায় ওসমান হাদিকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। এটা কিন্তু শুরুতে প্রথমবার যখন ধরা পড়ে 14 দিন আগে। তারপরে এই 14 দিন তাকে এই দুজনকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, নানা ধরনের প্রশ্ন, নানা ধরনের টেকনিকে তারা জিজ্ঞাসা করেছে, যেটা তদন্তকারী কর্মকর্তারা করে। ওনাদের তো নানা ধরনের টেকনিক আছে, এই টেকনিক খাটিয়ে ওনারা কিন্তু জিজ্ঞাসা করেছেন এবং জিজ্ঞাসা করার পর আরও নিশ্চয়ই 2-1টা ধাপ বাড়তি পাওয়া যাবে। ওনারা প্রথমত স্বীকার করেছেন যে ওনারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এখন এরপর যত প্রশ্ন উত্তর চলতে থাকবে, যত জিজ্ঞাসাবাদ হতে থাকবে, এক পর্যায়ে কোনো তাদের আপনার যে শক্ত মনোভাবটা তারা কিন্তু একসময় কলাপস করে এবং কলাপস করে কিন্তু অনেক সত্য কথা বলে দেয়। কিন্তু এখন আমরা দেখলাম যে 14 দিনের রিমান্ডের পর আদালত থেকে বেরোয় উনি তো কলাপস করলেনই না, পুরো উল্টো কথা বললেন। উল্টো কথাটা কি, যে উনি হত্যা সম্পর্কে কিছু জানেন না, এর সঙ্গে উনি জড়িত নন। ভাবুন, তার মানে কি? তার মানে শুরুতে যেটা ছিল যে উনি হত্যার সঙ্গে জড়িত, এখন উনি বলছেন যে উনি হত্যার সঙ্গে জড়িতই নন। তাহলে এই 15 দিনে কি তাহলে ওনাকে নানা ধরনের ট্রিটমেন্ট হয়েছে, কি হয়েছে না, হয়তো ওনার আত্মবিশ্বাস বেড়েছে যে অস্বীকার করে পার পাওয়া যাবে হয়তো বা, নাকি কি আমি জানি না, বলতে পারবো না। কিন্তু নানা ধরনের প্রশ্ন কিন্তু মানুষের মনে আসবে এবং এখানে আমি দেখলাম যে বিক্ষিপ্তভাবে নানা ধরনের প্রশ্নের মুখে উনি দুটো কথা আমার খুব কানে লেগেছে। প্রথমত কথা হলো, একজন বলতেছিলেন, যখন উনি বললেন যে আমি হত্যার সঙ্গে জড়িত না, আমি জানি না কিছু, তখন একজন লোক বলেছিল সিসিটিভিতে তো আপনাকে দেখা গেছে।
তখন দেখলাম এই ফয়সাল সাহেব তরিত বেগে বললেন, হ্যাঁ আমাকে দেখা যেতে পারে, কিন্তু আমি গুলি করেছি এটা তো দেখা যায়নি। তার মানে সিসিটিভিতে যাকে দেখা গেছে ওটা ফয়সাল ছিল, এটা ফয়সাল সাহেব স্বীকার করছে। মানে উনি গুলি করেছে কি না এটা তো দেখা যায়নি, অতএব উনি নিজেকে নির্দোষ দাবি করছেন। তার মানে উনি ওই সময় ছিলেন, এটা তো স্বীকার করলেন উনি। তাহলে তারপরে কি হলো? তাহলে উনি ইন্ডিয়া পালালেন কেন? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আসবে, একটা প্রশ্ন একটা কিন্তু জড়িয়ে থাকবে। এরপর এক পর্যায়ে উনি যে কথাটা বললেন, যেটা নাকি এই আলোচনার মূল বিষয়, সেই জায়গায় উনি বললেন, আমি শুনলাম, আমিও দুটো শুনেছি আর কি ভিডিওতে। তিনি বললেন যে এর সঙ্গে জামাত শিবির জড়িত হতে পারে, তাদের দিকে খেয়াল করুন। এবং তারপরে উনি আরেকটা কথা বললেন যে ওসমান হাদি নিজেই নাকি জামাত শিবিরের সঙ্গে জড়িত ছিলেন। দেখুন, আমি কয়েকদিন আগে যখন তাকে প্রথম ধরা হয়, তখন আমি একটা কথা বলেছিলাম যে এটা নিয়ে এখন না রাজনীতি শুরু হয় আবার। কারণ ফয়সাল সাহেব, ওনাকে কি আপনারা মনে করেন উনি সত্যবাদী যুধিষ্ঠির? উনি যা বলবেন সেটাই কি আপনার সত্য বলে ধরবেন? এখন উনি যদি একজনের নাম বলে দেয় যে অমুকে জড়িত, তখন আব্দুর রহিম নামে এক লোকের নাম বললো, আব্দুর রহিমের সঙ্গে জড়িত, আব্দুর রহিমের জন্য আমাকে এত টাকা দিয়েছে বললো। এখন তাহলে কি যত আব্দুর রহিম আছে সবাই বিপদে পড়ে যাবেন, যে তাহলে তো আমাকে ধরবে। এখন ফয়সাল বললেই কি সেটা গ্রহণযোগ্য? ফয়সাল তো একবারে এক এক কথা বলছে। ফয়সালের কথার উপর আপনি কতটুকু নির্ভর করবেন? কিন্তু আমি নিশ্চিত এই যে উনি জামাত শিবিরের কথা উচ্চারণ করেছেন, এতেই কিন্তু এখন জামাত শিবিরের বিরুদ্ধে নানা ধরনের রাজনীতি শুরু হয়ে যাবে। বলা শুরু হবে জামাত এরকম করে, বলা শুরু হয়ে যাবে জামাত ইচ্ছাকৃতভাবে এই ইলেকশনে একটা এগিয়ে থাকার জন্য কাজটা করেছে। বলা হবে জামাত আগে থেকেই নির্বাচন পিছিয়ে যাকে চাচ্ছিল, এই ঘটনার মাধ্যমে নির্বাচনটাকে পেছানোর জন্য তারা চেষ্টা করেছে। এগুলো কিন্তু আলোচনা হতে থাকবে। এই আলোচনা হলে এই আলোচনাগুলি যে একেবারেই ভিত্তিহীন, আমি কিন্তু সে দাবি করছি না। কারণ দাবি করছি না এই কারণে, দাবি করলে যেটা আমাকে প্রমাণ করতে হবে, তার তো কোনো প্রমাণ আমার কাছে নাই। আবার এইটার উপর ভিত্তি করে আপনি তদন্ত চালাবেন সেটাও আমি বলছি না। কারণ আপনি এইটার উপর ভিত্তি করে চালান, তাহলে ফয়সালকে আপনি সত্যবাদী হিসেবে বিবেচনা করছেন। ফয়সালকে সত্যবাদী লোক, খুব ভালো লোক, ভদ্রলোক। এখন দেখলাম তার খোঁচা খোঁচা দাঁড়িয়ে হয়ে গেছে, তো তাহলে কি প্রমাণ হলো সে ভদ্রলোক এবং সে খুব সত্যবাদী? এটাও তো নয়। কাজেই কতটুকু কি বলছে তার উপর নির্ভর করে আমি মনে করি এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যেটা নিয়ে আবার নতুন অন্য ধরনের রাজনীতি হতে পারে। এবং আমি মনে করি এই সময় সরকারের কি কাজ, সরকারের কি দায়িত্ব, যত দ্রুত সম্ভব ফয়সালকে এদেশে ফেরত আনার চেষ্টা করা। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সে ধরনের কোনো চেষ্টা করেছেন? আমার মনে হয় করা উচিত। কারণ দেখুন, ফয়সাল যে কাজটা করেছে সেটা ঘটনা ঘটেছে বাংলাদেশে, এর বিচার কিন্তু ভারতে হবে না। ভারতে কিন্তু এই বিচারের কোনো এখতিয়ার নাই। ভারত তাকে বিচার করবে ওই দেশে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে। সে ভারতের সঙ্গে যে অন্যায়টা করেছে সেটা হলো ভারতে উনি অবৈধভাবে ঢুকেছে, এই অপরাধিতার বিচার হতে পারে, কিন্তু হত্যার বিচারটা কিন্তু আসলে হবে বাংলাদেশে। ভারত যেটা করতে পারে, তাদের 14 দিনের জন্য তাকে রিমান্ডে নিল, নিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করলো। ভারত যেটা করতে পারে, এই জিজ্ঞাসাবাদগুলি হলো গিয়ে বাংলাদেশে যে বিচারটা হবে সেই বিচারের সাহায্যকারী বিভিন্ন তথ্য, এই তথ্যগুলো তারা বাংলাদেশকে দিয়ে দিবে। বাংলাদেশ এই তথ্যের উপর নির্ভর করে হয়তো বিচারটা করবে। কাজে যত দ্রুত সম্ভব আমি মনে করি বাংলাদেশের উচিত হবে ভারতের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে ফয়সালকে ফেরত আনার জন্য দুতিয়ালি শুরু করা। আমাদের একজন খুবই ক্যারিসমেটিক পররাষ্ট্রমন্ত্রী আছেন বলা হয় আর কি, ওনার ক্যারিসমা এখন আমি দেখি নাই। উনি কেন ক্যারিসমেটিক ওনাকে বলা হয় সেটাও আমি জানি না। তো উনি এখানে ক্যারিসমা দেখান না কেন? আমি তো আশা করবো খলিল সাহেব এখনই মাঠে নামবেন এবং কিভাবে ওনাকে দেশে ফেরত আনা যায় তার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক কর্মকাণ্ডগুলো শুরু করবেন যত দ্রুত সম্ভব। ভ্যান বলবেন যে একজনের জন্য আমার এটা কেন করতে হবে, তার চেয়ে গুরুত্বপূর্ণ শেখ হাসিনা আছে। হ্যাঁ আছে, কিন্তু ইম্পসিবল কাজের দিকে সময় নষ্ট না করে যেটা পসিবল কাজ, যেটা সম্ভব সেটাই আগে করুন, ওটা পরে দেখা যাবে, ওটা করা যাবে। কিন্তু এটা তো ইমিডিয়েট দরকার, ইমিডিয়েট দরকার। এখানে যে হাদির মতো একটা ছেলের মৃত্যুকে কেন্দ্র করে এদেশে কিন্তু হইচই রাজনীতি কম হয়নি, অনেক কিছু রাজনীতি হয়ে গেছে। কাজে সেই রাজনীতিটাকে থামানোর জন্য হলে এটা করা দরকার। দেখুন, নানা ধরনের কথা কিন্তু প্রচারিত আছে। অনেকে তো এমন কথা যে কথা নাকি ফয়সালের কথা থেকে আমাকে এই কথা শুনে একজন আমাকে এই কথা বললেন যে দেখুন, উনি কিন্তু একটা কথা বলেছেন যে হাদি নিজেই ছিল জামাত শিবিরের লোক, এবং এর সমর্থনে কিছু বক্তব্য আছে। কেউ কেউ বলে থাকেন এই জামাত শিবিরের নাকি কিছু গুপ্ত লোক আছে বিভিন্ন জায়গায়, জামাত শিবিরের নাকি একটা সুইসাইড স্কোয়াড আছে, 230 জন না কয়জনের একটা তালিকা উনি একবার দিয়েছিলেন। তালিকা দেননি, সংখ্যাটা বলেছিলেন। যিনি গোয়েন্দা সংস্থার একজন লোক বলেছিলেন আমাকে যে এমন লোক নাকি জামাতের গুপ্ত অবস্থা আছে, স্লিপিং
ক্যাডার হিসেবে তারা আছে, এবং তারা নাকি যে কোনো প্রয়োজনে নিজের জীবন দিতেও প্রস্তুত আছে, এই ধরনের আর কি। তো তাদেরই একজন নাকি হাদি ছিলেন। দেখেন এই ধরনের কথা কিন্তু নানা ধরনের কথা, এগুলো হয়তো উর্বর কল্পনা প্রসূত কথা হতে পারে। এই কথাগুলো কিন্তু বাজারে ছুটতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তাকে আপনি আপনার কাছে না আনতে পারবেন। দূরে থাকলে অনেক কিছুই হবে, এক একজন এক একটা বলবে, কেউ তো আর চ্যালেঞ্জ করবে না, তাই না? কাজে এই চ্যালেঞ্জগুলো যাতে না করতে হয়, যেন সব কিছু মিলে আমরা যেন একটা সমাধানে পৌঁছতে পারি, আমরা যেন একটা প্রকৃত ঘটনাটা কী সেটা যেন জানতে পারি, এই জন্য যত দ্রুত সম্ভব এই ফয়সাল এবং আলমগীরকে এদেশে ব্যাক করা দরকার, এবং তাকে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিকভাবে যতদূর পরিশ্রম করা যায়, যতদূর চেষ্টা করা যায়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা করবেন এই প্রত্যাশা আমি করি। আমি মনে করি এটা নিয়ে আগেই ওই চিলে কান নিয়েছে শুনে, চিল শুনে আপনি রাজনীতি, চিলের রাজনীতি শুরু করে দেবেন, এটা ঠিক হবে না। প্রিয় দর্শক, আমি সবসময় একটা কথা বলি, আমি আমাদের দেশে কোনো রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে জাতিগত বিভক্তি চাই না। জাতিকে আর বিভক্ত করেন না আপনারা। আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ চাই, ঐক্যবদ্ধ জাতি চাই, ঐক্যবদ্ধ রাজনীতি চাই। রাজনীতিতে মতভেদ থাকবে, কিন্তু দেশটা যেন ঐক্যবদ্ধ থাকে সেটাকে খেয়াল রাখতে হবে। আপনি জামাত করবেন না, জামাত করবেন না, বিএনপি করবেন না, বিএনপি করবেন না, আওয়ামী লীগ করবেন না, আওয়ামী লীগ করবেন না, কোনো সমস্যা নাই। কিন্তু যেটাকে আপনি অপছন্দ করেন সেই রাজনৈতিক দলকে দেশ থেকে বিতাড়িত করবেন, অথবা তারা সমস্ত অন্যায় তাদের উপর চাপাই দিবেন, এটাও কিন্তু আমি মনে করি ঠিক না। প্রকৃত সত্যটা উদ্ঘাটনের জন্য সরকার যেন সচেষ্ট হয়, সেই প্রত্যাশা থাকলো।